দর্শক, লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড উত্তরা কার্ডিয়াক সেন্টার ভালো থাকুন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা। দর্শক, হঠাৎ কিছু কিছু রোগ রয়েছে যেগুলো জীবনকে হঠাৎ করে আসে এবং ওলটপালট করে দেয়। তার মধ্যে অন্যতম একটি রোগ হচ্ছে স্ট্রোক। স্ট্রোক হলে যেটা হয় যে হঠাৎ কেউ অজ্ঞান হয়ে যেতে পারেন, কারো কথা, মুখের কথা বন্ধ হয়ে যেতে পারে, কারো প্যারালাইসিস হয়ে যেতে পারে, ইত্যাদি নানান সব সমস্যা দেখা দিতে পারে। সমস্যা হচ্ছে যে স্ট্রোক সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুব একটা স্বচ্ছ নয়। অনেকেই ভাবেন স্ট্রোক বোধহয় হার্টের অসুখ, অনেকেই ভাবেন স্ট্রোক মানেই নিশ্চিত মৃত্যু। আসলে স্ট্রোক রোগটি কি, এর কি কি লক্ষণ উপসর্গ রয়েছে, কেন হয় এবং তার চিকিৎসা কি, সর্বোপরি স্ট্রোককে কিভাবে প্রিভেন্ট বা প্রতিরোধ করা যায়, এই নিয়ে আমাদের আজকে আলোচনা। দর্শক, আমাদের আলাপচারিতা তো রয়েছেই, পাশাপাশি রয়েছে আপনাদের টেলিফোন করার সুযোগ। টেলিফোন নম্বরগুলো কিছুক্ষণ পরপরই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবেন। চাইলে আপনারা টেলিফোন করে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন, আরো রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net। যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকে খুব মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন, কারণ রয়েছে দুজন বিখ্যাত স্নায়ু রোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট আমাদের সাথে আপনাদের জন্য। পরিচয় করিয়ে দিচ্ছি শুরুতে যার সাথে, তিনি নিউরোলজি বিভাগে উপদেষ্টা বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন লুবানা জেনারেল হাসপাতালে। দর্শক, রয়েছেন আমাদের মাঝে অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার AKM ওমর হাসান। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ এবং সেখানে নিউরোমেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক এবং সেই সাথে কনসালটেন্ট লুবানা জেনারেল হাসপাতালের ডাক্তার রাশিমুল হক রিমন। সবার সাথে পরিচয় হলো, বিষয়বস্তু জানা হলো, এবার আপনাদের টেলিফোন করার পালা, আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা। আপনাদের দুজনকে অসংখ্য শুভেচ্ছা আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, স্ট্রোক নিয়ে আমরা অনেক কথা আপনাদের কাছে আজকে জানতে চাইবো। শুরুতেই আমি আপনার কাছে অধ্যাপক AKM ওমর হাসান, আপনার কাছে আমরা জানতে চাই যে স্ট্রোক এই রোগটি বলতে কি বোঝায়, এবং আমাদের একটা ধারণা রয়েছে যে স্ট্রোক বোধহয় হার্টের অসুখ। আসলে স্ট্রোক কার অসুখ? স্ট্রোক সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি আছে। আসলে স্ট্রোক শব্দের আবিধানিক অর্থ হচ্ছে স্ট্রাইক। এটা এমন কিছু একটা জিনিস যেটা হঠাৎ করে ঘটে গেল, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। স্ট্রোক ব্রেনের রক্ত চলাচল এবং এর প্রবাহে বা এর কোনো ক্ষতির জন্য ব্রেনে যে উপসর্গ দেখা দেয়, এটাকেই আমরা স্ট্রোক বলি। আসলে হার্টের বা হৃৎপিণ্ডের রক্ত চলাচলে যেটা MI বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটা স্ট্রোক থেকে ভিন্ন এবং হার্ট অ্যাটাক। এবং স্ট্রোক হলো ব্রেইনের কোনো রক্তনালীর জন্য অন্য কোনো কারণে যদি একটা অবশ হয় বা কেউ অজ্ঞান হয়ে যায়, সেটাকে আমরা স্ট্রোক বলবো না। এটা শুধু মাত্র রক্ত চলাচলের কোনো ব্যাঘাত ঘটলে সেটাকে স্ট্রোক বলবো। সেটা ব্রেনের মধ্যে যদি হয়, ব্রেনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, হার্টের মধ্যে হলে সেটা হার্ট অ্যাটাক, সেটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে যে ব্রেন স্ট্রোক হলে আমরা অনেকে হার্টের হাসপাতালে দ্রুত দৌড়ে যাই চিকিৎসার জন্য, ওটা কি ভুল জায়গায় যাওয়া হচ্ছে? কারণ যে হার্টের হাসপাতালগুলো হার্টের রোগীকে রিসিভ করে তাদের চিকিৎসার জন্য ওভাবেই তারা প্রস্তুত। এখানে হার্টের হাসপাতালে নিয়ে যে সময় ক্ষেপণ হবে, এতে আমরা যে আধুনিক স্ট্রোকের যে চিকিৎসা, তাতে পিছিয়ে পড়ব। তো আমার মনে হয় যে স্ট্রোকটাকে কি সেটা তাৎক্ষণিকভাবে বোঝা এবং এটা কোনো স্ট্রোক ম্যানেজ করা যায় বা চিকিৎসা করা যায় এরকম কোন একটা হাসপাতালে স্থানান্তর করা উচিত। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট কথা বলেছেন। দর্শক, আমরা কিন্তু শুরুতেই বুঝে নিলাম যে স্ট্রোক শব্দটি আসলে ব্রেনের একটি অসুখকে বোঝায়। এটা হার্টের কোনো
অসুখ নয়। হার্টের যে অসুখটি হয় সেটা হার্ট অ্যাটাক, আর স্ট্রোক ব্রেইনের যেটা সেটা ব্রেইন স্ট্রোক বা স্ট্রোক বলি আমরা, তাই তো বলছেন? সেক্ষেত্রে ব্রেইন অ্যাটাকও বলা যেতে ব্রেইন অ্যাটাকও বলা যেতে পারে। সেক্ষেত্রে যেটা একটু আগে কথা উঠে আসলো সেটি হচ্ছে যে বোঝার উপায় কি, যে এটা ব্রেইন স্ট্রোক, এটা হার্ট অ্যাটাক নয়, এটা ব্রেইন অ্যাটাক, বোঝার উপায় কি? জি, আসলে স্ট্রোকের আরেকটা নাম আসলে ব্রেইন অ্যাটাক। এই নামটা যদি বেশি প্রচলিত থাকতো তাহলেই মনে হয় ভালো হইতো, না হলে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে স্ট্রোক মনে হয় হার্টের একটা অসুখ, সেই কারণে মানুষ হার্টের হাসপাতালে যায়। বেসিক্যালি এটা একটা ব্রেইনের রোগ, এবং ব্রেইন হচ্ছে এমন একটা অর্গান যেটা আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে, এবং এই ব্রেইনের মধ্যে যদি কোনো কারণে হঠাৎ করে রক্ত চলাচল ব্যাহত হয় তাহলেই স্ট্রোক হয়। কিন্তু এটা লক্ষণটা আমরা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ভাবে প্রকাশিত হতে পারে। তো একটা মানুষ যদি দেখা যায় যে একদম স্বাভাবিক ছিল, কিন্তু স্বাভাবিক চলাফেরা করত, কিন্তু যদি হঠাৎ করে যদি তার প্রধান 3টা লক্ষণ, আর একটা হচ্ছে যে তার একটা সাইড অবশ হয়ে গেল, এক সাইডে প্যারালাইসিস হয়ে গেল, সে সাপোজ ডান দিকটা হাত নাড়াতে পারছে না বা ডান পা নাড়াতে পারছে না, অথবা তার দেখা গেল যে মুখ একদিকে বেঁকে গেল, একদিকে একটা সাইডে বেঁকে গেল, অথবা তার কথা বলায় হঠাৎ করে জড়তা তৈরি হলো, এই 3টা হচ্ছে প্রধান লক্ষণ স্ট্রোকের। এছাড়া দেখা যাচ্ছে কেউ যদি হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, অথবা হঠাৎ করে তার প্রচন্ড মাথা ব্যথা, বমি হচ্ছে, তো এই সমস্ত লক্ষণ এমনও হতে পারে যে কেউ হঠাৎ করে চোখে দেখতে না পারতে পারে, এবং সেটার কারণও হতে পারে যে ব্রেইন স্ট্রোকের লক্ষণ। সো হঠাৎ করে একদিক অবশ হয়ে যাওয়া, মুখের একদিক বেঁকে যাওয়া, কথা বলায় জড়তা তৈরি হওয়া, হঠাৎ করে চোখে দেখতে না পাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া, এর যে কোনো একটা লক্ষণ যদি দেখা দেয় তাহলে আমাদের এক বা একাধিক, তাহলে আমাদের একটা সন্দেহ হতে হবে যে এই লোকটার স্ট্রোক হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাকে যত দ্রুত সম্ভব যে সমস্ত হসপিটালে স্ট্রোকের চিকিৎসা দেওয়া সম্ভব সেখানে নিয়ে যাওয়া উচিত, কোনো কালক্ষেপণ না করে। আচ্ছা দর্শক, আমরা শুনলাম যে ব্রেইন স্ট্রোক বা স্ট্রোক বা ব্রেইন অ্যাটাকের লক্ষণগুলো কি কি, এবং কি কি দেখা দিলে আপনারা সন্দেহ করবেন সম্ভবত রোগীর একটা স্ট্রোক বা ব্রেইন অ্যাটাক হচ্ছে এবং দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। দর্শক, আপনারা কি জানেন যে ব্রেইন স্ট্রোক পৃথিবী জুড়ে এবং বাংলাদেশেও মৃত্যুর অন্যতম একটি কারণ? আমি কি ঠিক বললাম? জি জি। ইউরোপ এবং আমেরিকাতে স্ট্রোককে ধরা হয় যে মৃত্যুর 3য় কারণ, 3 নাম্বার কারণ। কিন্তু অতি সম্প্রতি বছরখানেক আগে বাংলাদেশে একটি বড় স্টাডি হয়েছে যাতে প্রমাণিত হয়েছে যে স্ট্রোক বাংলাদেশে প্রথম এবং প্রধান মৃত্যুর কারণ, 1 নাম্বার। তাই নাকি? এবং স্ট্রোকের যে হবার সম্ভাবনা এটা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে, এবং তাতে দেখা গেছে যে আফ্রো এশিয়ান, ব্ল্যাকস এবং কিছু জেনেটিক ফ্যাক্টরের জন্য আমরা এই স্ট্রোকের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের মানুষ ঝুঁকিতে রয়েছে এবং এই অঞ্চলের সহজে ব্রেইন স্ট্রোক ডেভেলপ করতে পারে বা ব্রেইন অ্যাটাক ডেভেলপ করতে পারে। দর্শক, প্রশ্ন জাগা স্বাভাবিক যে কি কি কারণে বা কি কি ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর রয়েছে যার কারণে একটা মানুষের ব্রেইন স্ট্রোক বা ব্রেইন অ্যাটাক হতে পারে। আপনি কি একটু বলবেন কি কি কারণ হতে পারে? প্রধানতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ, এবং আমরা যদি একটা ফ্যাক্টর ধরি তাহলে যে রক্তচাপের নিয়ন্ত্রণহীন অবস্থা, এছাড়া ডায়াবেটিস বা বহুমূত্র, কিছু রক্তে চর্বির পরিমাণ বেশি হওয়া, স্থূলকায় হওয়া, এবং সিগারেট। এবং প্রত্যেক প্যাকেটে সিগারেটে কিন্তু লেখা আছে যে স্ট্রোক, ধূমপান একটা অন্যতম প্রধান কারণ। এছাড়া কিছু কিছু রোগ আছে, যেমন হার্টের কিছু অসুখ, এইসব কারণে স্ট্রোক হতে পারে। কিন্তু প্রধানতম কারণগুলো হলো উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্মোকিং, ধূমপান করা, এবং রক্তের চর্বি, এবং সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যেটাকে বলি যে কাজকর্ম কম করা, ঘুমিয়ে থাকা, খেলাম বিশ্রাম করলাম, এরকম একটা অবস্থা। এদের আয়সী জীবন যাপন যারা করেন এবং যারা চর্বি জাতীয় জিনিস বেশি খান, এছাড়া অতি সম্প্রতি নেশা জাতীয় কোনো খাবার বা পদার্থ, এরাও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। যেমন হিরোইন, কোকেইন, আমাদের আজকালকার ইয়াবা,
এগুলো এই সবগুলো ওষুধ, অ্যালকোহলের চেয়েও নেশা জাতীয় দ্রব্য স্ট্রোকের অনেক বড় একটা কারণ হিসেবে। আচ্ছা, উচ্চ রক্তচাপ যেহেতু 1 নম্বর কারণ দর্শক ব্রেন অ্যাটাক বা স্ট্রোক হবার, এবং আমরা উচ্চ রক্তচাপকে অনেক সময় আমলে নেই না, তার একটা বড় কারণ হচ্ছে এর তো কোনো লক্ষণ উপসর্গ নাই, যার জন্য উচ্চ রক্তচাপ থাকলেও আমরা ভাবি যে আচ্ছা যখন একটু সমস্যা হবে ওষুধ খাবো। আপনি এই ব্যাপারে বলুন তো যে উচ্চ রক্তচাপ কতটা ঝুঁকি তৈরি করে স্ট্রোক তৈরি করার ব্যাপারে? হ্যাঁ, ধন্যবাদ। আসলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ স্ট্রোকের একটা অন্যতম প্রধান কারণ। এখন আমাদের দেশে যে সমস্যা হয়েছে যে আমাদের দেশে আমরা যখন একটা ওষুধ লিখে দেই যে এটা ব্লাড প্রেশারের ওষুধ, আপনি খেতেই থাকবেন, সারা জীবনই খাবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। তো রুগীরা যেটা করে যে কিছুদিন ওষুধ খাচ্ছে এবং তারপরে যখন ব্লাড প্রেশার চেক করে দেখা যায় যে এটা নরমাল আছে, তখন তারা মনে করে যে যেহেতু আমার এখন ব্লাড প্রেশারটা নরমাল আছে সেহেতু আমি তাহলে প্রেশারের ওষুধটা বন্ধ করে দিই। এবং আমাদের অনেক সময় দুঃখিত যে ফার্মেসিতে অনেক সময় এই বুদ্ধি দেওয়া হয় যে আপনার প্রেশার নরমাল আছে, আপনার তাহলে আর এখন এই ওষুধ খাওয়া দরকার নেই। তো রুগীদের মধ্যে একটা ট্রেন্ড থাকে, যখন সে খারাপ বোধ করে, যেমন মাথা ব্যথা করে, ঘাড়ে ব্যথা করে, তখন সে ধারণা করে যে আমার মনে হয় ব্লাড প্রেশার এখন বেড়ে গেছে, তো তখন সে ব্লাড প্রেশারের ওষুধ খায়। যখন সে এই ধরনের সমস্যা বোধ করে না তখন সে ব্লাড প্রেশারের ওষুধ খায় না। এরকম মাঝে মাঝে ব্লাড প্রেশারের ওষুধ খাওয়ার কারণে দেখা যায় যে আমাদের শরীরে ব্লাড প্রেশার ওঠানামা করতে থাকে, জোয়ার ভাটা হইতে থাকে। এই যে ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন বা ওঠানামা, এইটা ব্রেইনের যে রক্তনালীগুলো আছে সেগুলোর উপরে একটা প্রেশার তৈরি করে। লাইক যেমন নদীর পাড় যেরকম ভেঙে যায় ওয়েভের কারণে, সেরকম ভাবে রক্তনালীর পাড়গুলোতেও এইভাবে আঘাত করে, এবং এর ফলশ্রুতিতে আমরা রক্তক্ষরণজনিত স্ট্রোক, যেটা আমরা বলি হেমোরেজিক স্ট্রোক, সেই স্ট্রোকটা অনেক বেশি হয় হচ্ছে এই ইরেগুলার ব্লাড প্রেশার ওষুধের কারণে। আচ্ছা, আপনি একটা বলেছেন যে রক্তক্ষরণজনিত ব্রেন স্ট্রোক, যেটাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়, আরো কি অন্য ধরনের ব্রেন স্ট্রোক রয়েছে? মূলত স্ট্রোক 2 ধরনের। একটা হচ্ছে যে ইনফার্কটিভ স্ট্রোক বা ইসকেমিক স্ট্রোক, এবং এটার পরিমাণই বেশি। সেটা হচ্ছে যে রক্তচালনটা বন্ধ হয়ে গেছে, কি দিয়ে? রক্তনালীটা বন্ধ হয়ে গেছে চর্বি জমে, আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। যেভাবে হার্টের রক্তনালী বন্ধ হয়ে যায় একই রকম ভাবে যে ব্রেইনের যে রক্তনালীগুলো আছে সেগুলো চর্বি জমে বন্ধ হয়ে গেছে এবং ব্রেইনের রক্ত চলাচল কমে গেছে, সেই কারণে ব্রেইনের স্ট্রোক হয়েছে। এটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক, এবং 100 ভাগ স্ট্রোকের মধ্যে 85 ভাগ স্ট্রোকই মূলত ইসকেমিক স্ট্রোক। আর বাকি যে 15 ভাগ সেটা হয় মূলত যে ব্রেইনের রক্তনালী আছে সেটা বাস্ট করে বা ছিঁড়ে যায়, সেই কারণে দেখা যায় যে ব্রেইনের রক্তনালী থেকে রক্তটা ব্রেইনের মধ্যে ছড়িয়ে যায়, এবং সেটা মারাত্মক বেশি। হেমোরেজিক স্ট্রোকটা বেশি মারাত্মক, কারণ এটা খুব দ্রুত রোগীকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়। প্রশ্ন হচ্ছে কি দর্শক, যে স্ট্রোক হচ্ছে ব্রেইনের অসুখ, কিন্তু তার কারণে আমার বাম হাত বাম পা কিংবা ডান হাত ডান পা অবশ হয়ে যাবে কেন, কিংবা আমার মুখের কথা জড়িয়ে যাবে কেন? ওয়াই? জি জি, আল্লাহ তাআলা মানুষকে যে ব্রেইন দিয়েছে এটার বিভিন্ন অংশে বিভক্ত, এবং একটা কম্পিউটারের যেমন বিভিন্ন সার্কিট, বিভিন্ন অংশ বিভিন্ন কাজ করে, তেমনি মানুষের ব্রেইনের বিভিন্ন অংশের কাজ বিভিন্ন। এখন আমি যে দৃষ্টি, এই দৃষ্টির আমি চোখ দিয়ে দেখছি, কিন্তু এটাকে অ্যানালাইসিস করছে আমার ব্রেইনের পিছনের অংশ, স্ক্রিনটা হচ্ছে ব্রেইন। এখন কারো যদি এই চোখের এই রক্ত চলাচল যে রক্তনালীটা করছে সেটা যদি বন্ধ হয়ে যায় বা ফেটে যায়, সে তখন দৃষ্টি চলে যাবে। এমনও হয় অনেক সময় যে সুস্থ মানুষ খাচ্ছে কিন্তু কথা বলছে না, আমরা অনেক সময় ভুল বুঝি যে উনি হয়তো কোনো মানসিক সমস্যা, কিন্তু এই ভদ্রলোক বা এই ভদ্রমহিলার কথা বলার যে কেন্দ্র, সেই কেন্দ্রতে স্ট্রোক হয়েছে, খুব ছোট একটা স্ট্রোক হয়েছে, কিন্তু তার জন্য তার কথা বলার শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের হাতে পায়ে তো যথেষ্ট মাংসপেশি রয়েছে, এরা কাজ করে না? ব্রেন স্ট্রোক হলে কেন এরা কাজ বন্ধ করে দেয়? এই যে আমি কথা বলছি, আমি কিন্তু কথা বলছি ঠোঁট দিয়ে না, আমি কথা বলছি আমার ব্রেন দিয়ে। আমার ব্রেইনের যে সেন্টার গুলো আছে, ওরা যে কথা বলার কেন্দ্র, সেখানে বিভিন্ন অংশ থেকে শব্দ চয়ন করে আমাকে কি বলতে হবে উত্তরটা, সেটা তারা ঠিক করে দিচ্ছে। আচ্ছা, তাহলে ব্রেন নিয়ন্ত্রণ। হ্যাঁ, এবং এই যে কোঅর্ডিনেশন, সামঞ্জস্য ব্রেনের বিভিন্ন অংশে, এর জন্যই আমি কথা বলতে পারতেছি। এবং যে অংশে ব্রেনের রক্ত চলাচলের সমস্যা হবে, সেই অংশের সেই অবস্থা নিয়ে
এবং সেই অংশের যে কাজ সেটার ক্ষতি নিয়েই রোগী আচ্ছা, কাজে ব্রেনের যে অংশ আমাদের মাংসপেশিগুলোকে হাতের বা পায়ে নিয়ন্ত্রণ করছে, যদি সেখানে স্ট্রোক হয় তাহলে আমার হাত পায়ে প্যারালাইসিস দেখা দিবে, এই তো বোঝাতে চাচ্ছেন। দর্শক, সব ব্রেন স্ট্রোকে যে প্যারালাইসিস হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে তা কিন্তু না। কিছু কিছু ব্রেন স্ট্রোক রয়েছে কিছুক্ষণের জন্য ব্রেনে দেখা দিয়ে আবার মিলিয়ে যায়। এটা অনেকটা ওয়ার্নিং সাইনের মতো, ইফ আই এম নট রং। বিশেষজ্ঞরা এই সম্পর্কে আরো বলবেন, এই TIA বা ট্রান্সজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সম্পর্কে, এই ধরনের ব্রেন স্ট্রোক সম্পর্কে। তবে তার আগে আপনাদের দিন, আপনাদের প্রশ্ন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমি মোহাম্মদ ফখরুল বলছিলাম মিরপুর 6 থেকে। হ্যাঁ, আমার ভাই মানে উত্তর কোচা আমার, তো আমি ওই ছোট থাকতে বিস্তার পাই। আমার বয়স এখন 30 চলছে। তো সমস্যা হলো যে প্রায় মাঝে মাঝে দেখা যাচ্ছে যে যখন বেশি হয় তখন আমার চোখের কাপ কমে দিয়ে আছে, মনে হচ্ছে আমি স্ট্রোক করবো। হাতটা খুব গরম থাকে, মাথা যখন পানি ঢালে মাথা ভার লাগে। তো ওই সময়টা টেস্ট করতে আমি স্ট্রোক করতে যাচ্ছি কিনা, বা বুঝে কোনো ব্যথা হয় না। ইভেন আমি যখন মানে কোনো খাওয়া দাওয়া যদি মানে খুব কন্ট্রোল করি, গরুর মতো খাই না, ডাক্তারের পরামর্শ চলছে এখন বর্তমানে, কিন্তু কালকে আমি দেখা করতে গেলে সে আমাকে বলে কি তোমার কোনো রোগী নাই। মানে এমন বক্তা যে আমাকে একটা ধমক দিয়ে বের করে দিয়েছে যে আপনার কোনো রোগ নাই, আপনি যদি টেনশন করেন টেনশন দেখা করতেছেন, আমাকে মনোরোগ কাছে পড়ে যান, সেখানে গেলে কেউ আমাকে ঝাড়ি দিতে অনেক কিছু বলছে। কিন্তু আসলে যে আমি রেগুলার বিদ্যুৎ খেয়ে যাচ্ছি, না খেলে যে আমার মানে প্রেশার হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে। এবং আচ্ছা, জি ভাই, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার কথা বুঝতে পেরেছি যে আপনি বিসলল 5 বলে বোধহয় বলেছেন, প্রেশারের ওষুধ খাচ্ছেন, রেগুলারই খাচ্ছেন, কিন্তু তারপরে মাঝে মধ্যে আপনার প্রেশার বেড়ে যায় এবং টেনশন করছেন, দুশ্চিন্তা করছেন। হ্যাঁ, যেটা আপনি নিশ্চয়ই বিসলল 5 যেটা খাচ্ছেন, বিসোপ্রোলল, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পরেই খাচ্ছেন। তার মানে আমরা ধরে নিচ্ছি যে তার ব্লাড প্রেশার আছে এবং তার জন্য সে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে। এখন সে যে মাঝে মাঝে তার যে মাথা গরম হয়ে যায়, ঘাড়টা শক্ত হয়ে যায়, এটা অনেকাংশে এংজাইটির কারণে হতে পারে। আমরা বলি যে এংজাইটি নিউরোসিস। কিছু কিছু সময় দেখা যায় প্যানিক অ্যাটাক বলে একটা মানসিক রোগ আছে, যে হঠাৎ করে কোনো কারণ ছাড়া একটা মানুষ হঠাৎ করে টেনশন করতে থাকে, বুক ধরফর করতে থাকে, মাথার মধ্যে ঝিনঝিন করতে থাকে। সো আমার মনে হয় আপনি ডাক্তারের পরামর্শ নেন, এবং যদি দেখা যায় যে অন্য কোনো রিস্ক ফ্যাক্টরস নাই, তার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে এবং কন্ট্রোল থাকা সত্ত্বেও তার মধ্যে এই ধরনের লক্ষণগুলো তৈরি হয়, উনি যেটা বললেন, তো মেবি সে একটা যদি কন্ট্রোলে না থাকে। আর এই রিসেন্ট স্টাডিতে দেখা যাচ্ছে যে আমরা যেসব ওষুধ দিয়ে উচ্চ রক্তচাপ চিকিৎসা করি, বেশিরভাগ ওষুধই 24 ঘন্টা আপনার রক্তচাপ স্বাভাবিক রাখতে সক্ষম হয় না। এক্ষেত্রে আপনাকে হয়তো দ্বিতীয় আরেকটি ওষুধ যোগ করতে হবে, যেটা আপনার ওষুধের যে দেহে যে ওষুধের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং আপনার প্রেশার বেড়ে যায়, সেটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। আপনি বিশেষজ্ঞ একজন চিকিৎসককে দেখান, তিনি হয়তো দ্বিতীয় একটি ওষুধ যোগ করবেন যাতে আপনার 24 ঘন্টা রক্তচাপটাকে রাখা যায়। তাছাড়া বোধহয় আজকাল উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিটা ব্লকার জাতীয় ওষুধের রোল কমে আসছে, তাই না? কমে আসছে কিছুটা। আচ্ছা, আমরা এই সম্পর্কে হয়তো আরো পরবর্তীতে আলাপ করব। দর্শক, যেটি একটু আগে আমরা যে প্রসঙ্গটি উত্থাপন করেছিলাম যে সব ব্রেন স্ট্রোকে কিন্তু প্যারালাইসিস হবে না, সব ব্রেন স্ট্রোকে কথা বন্ধ হয়ে যাবে না। কিছু কিছু ব্রেন স্ট্রোক হঠাৎ করে উদয় হয়ে কিছুক্ষণের জন্য থেকে একটা ওয়ার্নিং দিয়ে আপনাকে তারপর কিন্তু আবার মিলিয়ে যায়। আমি কি ঠিক বলেছি? জি জি জি। সাধারণত আমরা একটা রোগী স্ট্রোকে আক্রান্ত বলি যদি দেখা যায় যে তার যে লক্ষণগুলো, উইকনেস হোক বা কথা বলা জড়তা হোক, সেগুলো যদি দেখা যায় 24 ঘন্টার বেশি থাকে, তাহলে তখন আমরা বলি যে তার পূর্ণাঙ্গ স্ট্রোক হয়েছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা বলি TIA, মানে একটা রোগীর লক্ষণ দেখা যায় স্ট্রোকের মতোই অনেকটা, কিন্তু সেটা বেশিক্ষণ থাকে না। দেখা যায় সাধারণত 30 মিনিটের বেশি থাকে না, 10 মিনিট 15 মিনিট থাকে। যেমন হঠাৎ করে একটু অজ্ঞানের ভাব হলো, তারপরে আবার সে ঠিক হয়ে গেল, বা হঠাৎ করে তার একটু কথা জড়তা হলো, কিন্তু 10-15 মিনিট পরে সে ঠিক হয়ে গেল। এটা বেসিক্যালি হয় যে কিছুক্ষণ সময়ের জন্য যদি রক্ত চলাচলের ব্যাহত হয় ব্রেইনের মধ্যে, এবং পরবর্তীতে যদি সেটা আবার দেখা যায় যে চলাচলটা শুরু হয়ে গেছে, তাহলে সেটা আবার স্বাভাবিক অবস্থায় চলে যায়। বাট এইটার জন্য আমাদের খুব খুশি হওয়ার ব্যাপার নাই, বরং এটা হলে একটা সুবিধা হচ্ছে যে আমাদেরকে এখন থেকেই সতর্ক হইতে হবে
যে ইটস এ ওয়ার্নিং সাইন যে একটা বড় স্ট্রোক আমার সামনে আসতে পারে। সুতরাং যে সমস্ত কারণে স্ট্রোক হয় সেগুলোর ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সুতরাং পূর্বাভাস, তো রিস্ক ফ্যাক্টরস গুলো তখন আরো মেটিকুলাসলি কন্ট্রোল করা উচিত। যদি কন্ট্রোল করেন তাহলে পরবর্তীতে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকবে, কমে যায়, তাই না? আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট দর্শক, আমরা শুনলাম এই হঠাৎ কিছু সময়ের জন্য ব্রেন স্ট্রোক হওয়া বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক সম্পর্কে। দর্শক, একবার যদি কারো ব্রেন স্ট্রোক হয় বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়, তাহলে তার পরবর্তীতে আরেকটি বড় ধরনের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? একজন সুস্থ লোকের যদি তুলনা করি, তাহলে যার একটি ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়ে গেল, তার পরবর্তী আরেকটি স্ট্রোক হওয়ার সম্ভাবনা 10 গুণ। বি কেয়ারফুল, 10 গুণ সম্ভাবনা। কাজী আমরা যেমন হার্টে এমআই হওয়ার আগে কোনো পরিশ্রম করার সময় বুঝি আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি ঘামিয়ে গেলাম, আমি একজন বিশেষজ্ঞ কার্ডিওলজিস্টের কাছে যাই, তেমনি টিআইএ হওয়া মাত্র একজন নিউরোলজিস্টকে শরণাপন্ন হয়ে এক থরো চেক আপ করে চিকিৎসা শুরু করতে হবে। জি দর্শক, আপনাদের আরেকটি ফোন আছে, ফোনটা নিচ্ছি আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মুগদা থেকে সুজন বলছিলাম। আমার বাবা 2 বছর আগে স্ট্রোক করেছে। জি। তো স্ট্রোক করার পরে ওনার লেফট সাইডটা, বাম হাত এবং বাম পা পুরোপুরি অবশ হয়ে গেছে। তো ডাক্তার ওই ওষুধের সাথে সাথে প্যারালাইসিসের জন্য থেরাপি দেওয়ার জন্য বলেছে। তো আমরা থেরাপি দিয়ে যাচ্ছি। তো বিগত 2 বছরেও তেমন কোনো উন্নতি দেখতেছি না। তো এই ক্ষেত্রে কি আর কোনো ব্যবস্থা আছে? জি সুজন ভাই, আমরা আপনার প্রশ্ন বুঝেছি। আপনার বাবার জন্য আমাদের পূর্ণ সহানুভূতি। আমরা আপনার বাবার এই সমস্যার ব্যাপারে আলাপ করব এবং আরো স্ট্রোক সম্পর্কে, স্ট্রোকের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলাপ নিয়ে হাজির হব। তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না কেউ, আমাদের সঙ্গে থাকুন। লুবানা জেনারেল হাসপাতাল এন্ড উত্তরা কার্ডিয়াক সেন্টার বিশ্বমানের কার্ডিয়াক হাসপাতালের সকল কার্যক্রম, যেমন এনজিওগ্রাম, স্টেন্টিং, বিটিং হার্ট বাইপাস সার্জারি সহ। স্বাগতম লুবানা জেনারেল হাসপাতাল এন্ড উত্তরা কার্ডিয়াক সেন্টার ভালো থাকুনের পক্ষ থেকে। আজকের বিষয়বস্তু হচ্ছে স্ট্রোক, চিকিৎসা ও প্রতিরোধ, এবং উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান নিউরোলজি বিশেষজ্ঞ। শুরুতেই রয়েছেন অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার KM ওমর হাসান এবং রয়েছেন ডাক্তার রাশিমুল হক রিমন। দর্শক, বিরতি ঠিক আগেই মিস্টার সুজন ভাই আমাদেরকে ফোন করেছিলেন। তিনি তার বাবার জন্য চিন্তিত এবং তার বাবা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হবার পর প্যারালাইসিস হয়েছে। 3 বছর থেকে তিনি ফিজিওথেরাপি নিচ্ছেন, কিন্তু তারপরও কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। কি করণীয় তার বাবার বেলায়, প্লিজ? সুজন সাহেবের যে পিতার যে স্ট্রোক হয়েছিল, স্ট্রোকে কতটুকু ক্ষতি দেহে থাকবে এটা নির্ধারণ করে যে স্ট্রোকের সাইজটা কত বড়। এখন আপনার বড় ঘূর্ণিঝড় হলে বড় ক্ষতি, ছোট ঘূর্ণিঝড় হলে ছোট ক্ষতি, এবং আমাদের কিছু ভুল বোঝাবুঝি আছে। স্ট্রোক চিকিৎসাটা শুরু হয়ে যায় যেটা ওষুধপত্র দিয়ে, সেটা তাৎক্ষণিকভাবে। আমরা অনেক সময় এই ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন এটার ব্যাপারে একটু পিছনে, এবং যেটা আইডিয়ালি রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এগুলো স্ট্রোকের দিন থেকে, ওই ঘন্টা থেকে শুরু করে দেওয়া উচিত। এবং আমার মনে হয় যে সুজন সাহেবের বাবার বোধহয় রিহ্যাবিলিটেশন প্রোগ্রামে কিছুটা ঘাটতি ছিল। এবং এখানে আরেকটি জিনিস, যে চিকিৎসা দিয়ে স্ট্রোকের 50% চিকিৎসা, বাকি 50% কিন্তু রিহ্যাবিলিটেশনের কাজে। এই ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুনবো ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, চিকিৎসা কি কি রয়েছে। তবে দর্শক, তার আগে আরেকটি প্রশ্ন আমার ভেতর থেকে এসেছে। সেটি হচ্ছে যে একটা মানুষের ব্রেন স্ট্রোক হলো, চিকিৎসকের কাছে গেলেন, চিকিৎসক একটা পর্যায়ে বললেন যে আপনাকে এই পরীক্ষা করতে হবে, সিটি স্ক্যান, এমআরআই, হ্যান ত্যান। তো আসলে কি কি পরীক্ষা প্রয়োজন পড়ে একটু বলবেন আমাদের, দর্শকরা জেনে যায়। আসলে কারো যখন স্ট্রোক আমরা মনে করি যে এই মানুষটার স্ট্রোক হয়েছে, সন্দেহ করছি,
তখন যখন সে একটা হাসপাতালে যায় তার রুগীকে নিয়ে, ডাক্তারের তখন প্রথম চিন্তা থাকে যে এটা কি আসলেই স্ট্রোক কিনা। সো এবং স্ট্রোক হলে এটা কোন ধরনের স্ট্রোক, ওটা কি ইসকেমিক স্ট্রোক নাকি হেমোরেজিক স্ট্রোক, বিকজ এই দুইটার চিকিৎসার ধরন আলাদা। সুতরাং সেই ক্ষেত্রে আপনার প্রথমেই স্ট্রোক কি স্ট্রোক না বা স্ট্রোকের ধরন কি সেটা করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন। আমরা এমআরআইও করতে পারি, তবে সিটি স্ক্যান অফ দ্য ব্রেইন এখন বাংলাদেশে মোটামুটি অ্যাভেলেবেল, কম্পারেটিভলি চিপ, কম্পারেটিভলি সস্তা এবং খুব অল্প সময়ের মধ্যে করা যায়। কতক্ষণের মধ্যে করতে হবে এই সিটি স্ক্যান? যত আগে করা যায়, আচ্ছা, যত আগে করা যায়, বিকজ এই সিটি স্ক্যানের মাধ্যমে আমরা হেমোরেজিক স্ট্রোক আছে কি নাই সেটা প্রথমেই আলাদা করে ফেলতে পারি। সো সেই কারণে ইসকেমিক স্ট্রোক না হেমোরেজিক স্ট্রোকের ধরনটা আমরা সিটি স্ক্যানের মাধ্যমেই করতে পারি, তবে অনেক ক্ষেত্রে এমআরআই করা লাগতে পারে, তবে সেই ক্ষেত্রটা কম। এছাড়া ধরেন স্ট্রোকের কোন রিস্ক ফ্যাক্টরস আছে কিনা সেগুলো আপনারা পরীক্ষা করে দেখেন, বাট সিটি স্ক্যান এবং প্রয়োজনে এমআরআই খুবই গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা। দর্শক, আপনাদের আরেকটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি আমি। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। আমি বাদল বলছিলাম দাদা, কুমিল্লা থেকে। জি বাদল ভাই বলুন। আমার হঠাৎ করে দাদা রাত্রে ঘুম ভাঙিয়ে যায়, কোনো এক সময় মানে ঘুমাইছি ঘুম ভাঙিয়ে যায়, তখন মনে হয় এই বুঝি আমার মৃত্যু হবে। আচ্ছা, মানে ব্রেনে কাজ করেন, প্রচন্ড ঘামাই যায়, শ্বাস নিঃশ্বাস ফেলতে সমস্যা হয় দাদা। জি, ঘুম আসে না, এরকম আজকে 3 রাত আমার এরকমই। কতদিন থেকে এরকম হচ্ছে আপনার? বছর 2 বছর আগে একবার হয়েছিল, আর এখন আজকে গত 3 দিন টানা। আপনার কি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা ওজন বেশি? না না, ওগুলো নাই, ওগুলো আমার ফ্যামিলির মধ্যে। বাদল ভাই শুনুন, আপনার জন্য কি পরামর্শ রয়েছে। অনুষ্ঠানের ঠিক আগেই কিন্তু আমরা এই যে ইন্টারাপ্টেড স্লিপ নিয়ে আলাপ করছিলাম, স্যার আপনি বলুন। জি হ্যাঁ, এই আপনার ক্ষেত্রে দুটো জিনিস হতে পারে। এক হলো যে রাত্রিতে অনেক সময় হৃৎপিণ্ডে রক্তের যে চাপ, সেটার জন্য আমরা বলি প্যারক্সিজমাল নকটার্নাল ডিসপনিয়া, সেটা রাতের দিকে, মাঝরাতে বা ভোর রাতের দিকে সেটা বেশি হতে পারে। আর আরেকটি হতে পারে অনেক সময় যে ব্রেইনের পিছন দিকে, ব্রেইন মোটামুটি 4টা রক্তনালী দিয়ে রক্ত সঞ্চারিত হয়, সামনে থেকে 2টো, পিছনের থেকে 2টো, যেটা আমরা ভার্টিব্রাল আর্টারি বলি। অনেক সময় সার্ভাইকাল স্পন্ডালোসিস বা ঘাড়ে যে হাড় ক্ষয় হয়ে এটা অনেক সময় রক্তনালীর মধ্যে চাপ দিতে পারে। এর জন্য ব্রেনের পিছনের অংশে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটতে পারে, এবং সেটাও আপনার এই মাঝরাতে ঘেমে। ওনার কি স্লিপ অ্যাপনিয়া হতে পারে? স্লিপ অ্যাপনিয়া হতে পারে, এটা শোয়ার জন্য হতে পারে। ওনার কি নাইট টেরর হতে পারে? নাইট টেরর হতে পারে। এগুলো ব্রেনেরই সমস্যার জন্য। কাজেই আপনি বাদল ভাই, আপনি ভয় না পেয়ে আপনি চিকিৎসকের শরণাপন্ন হন, আশা করি এর সমাধান হয়ে যাবে। কত রাত আপনি না ঘুমিয়ে থাকবেন, তাই না? তো আমরা দর্শক ঝটপট কিছু উত্তর নিয়ে নিই আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে। তার মধ্যে একটা রয়েছে হচ্ছে গিয়ে যে একটা ব্রেন স্ট্রোকের রোগী, আমরা অনেক সময় যেটা করি যে কি করব ভেবে পাই না আমরা, যে একটা স্ট্রোক হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, খিঁচুনি হচ্ছে, হাত পা অবশ হয়ে গেছে বা প্যারালাইসিস হয়ে গেছে, কত দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত এবং হাসপাতালে আসলে আপনারা কি করেন? হ্যাঁ, এইখানে আমি একটু বলতে চাই, আমাদের দেশে স্ট্রোকের এই চিকিৎসাটা খুবই অবহেলিত। আমরা স্ট্রোক হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে নেওয়া উচিত যত দ্রুত সম্ভব, কিন্তু আমরা দেখা যায় অনেকাংশেই প্রথমে একদিক অবশ হয়েছে সেটাকে ভেবে প্রথমে মালিশ করার চেষ্টা করি, খাওয়ানোর চেষ্টা করি, ফকির এনে তারপরে ঝাড়ফুঁক করার চেষ্টা করি, এবং অ্যাকচুয়ালি উই আর লুজিং দ্য ব্রেইন, বিকজ আমাদের ব্রেইন প্রতি মিনিটে যদি রক্ত চলাচল বন্ধ থাকে তাহলে প্রায় 1 মিলিয়ন নিউরন সেল মরে যায়। সো আমাদেরকে রুগীকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিতে হবে, এবং হসপিটালে যখন রুগী আসে আমরা ডাক্তাররা যেটা করি, দ্রুত সিটি স্ক্যান করি, এবং করে যদি আমরা স্ট্রোকের ধরন নির্ণয় করতে পারি, এবং রুগী যদি 3 ঘন্টার মধ্যে, অনেকাংশে 4.5 ঘন্টা পর্যন্ত আমরা কনসিডার করি, যদি আমাদের হাসপাতালে আসে এবং আমরা যদি দেখি যে রুগীর ইসকেমিক স্ট্রোক আছে, দ্যাট ইজ রক্তনালী ব্লক হয়ে যে তার স্ট্রোক হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে একটা বিশেষ মেডিসিন আছে যেটা যদি আমরা 3 ঘন্টা থেকে 4.5 ঘন্টার মধ্যে দিতে পারি, তাহলে তার সেই রক্ত চলাচলটা খুলে যেতে পারে এবং সে কিন্তু দীর্ঘমেয়াদী যে তার প্যারালাইসিস সেখান থেকে সম্পূর্ণ মুক্তি হতে পারে।
এটা এখনো সব জায়গায় অ্যাভেলেবেল না, হওয়া কিছু উচিত। কিছু স্পেশাল হসপিটালে আছে এবং আমরা আশা করি এটা ধীরে ধীরে আরো সব জায়গায় অ্যাভেলেবেল হবে। বিকজ হার্ট অ্যাটাকের মতোই ইনজেকশনের মতোই এই ইনজেকশনটাও সব জায়গায় অ্যাভেলেবেল হতে কোনো ক্ষতি নাই এবং হওয়া উচিত উচিত। আপনারা মনে করছেন, জি, তাই না? জি, তাই না? অবশ্যই। তাছাড়া তো সাপোর্টিভ মেজারমেন্ট বা অন্যান্য treatment যা চলে। ব্যবস্থাগুলো আছে তাকে প্রথম কিছু না খাওয়ায় রাখতে হবে, কারণ তার অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, খাদ্য নালীতে খাবার চলে যেতে পারে। রোগীকে একটু রেস্টে রাখতে হবে এবং অক্সিজেন আচ্ছা। লাগলে অক্সিজেন দিতে হবে। দর্শক, ছোট ছোট করে আমরা কিছু প্রসঙ্গ জেনে নিই। যারা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এবং যারা অজ্ঞান হয়ে যান বা যারা বড় ধরনের ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, তাদের মৃত্যুর একটা বড় কারণ কিন্তু ব্রেন স্ট্রোক নয়, কারণটা হচ্ছে অ্যাসপিরেশন। এটা আবার কি একটু বলবেন? এই আমরা যদি চিন্তা করি, এই ঘরেই কোনো একটা বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে গেল, তখন সম্পূর্ণ ঘরের বিদ্যুৎ চলে গেল। ব্রেনে কোনো একটি স্ট্রোক হওয়ার পরে এরকম একটা অবস্থা তৈরি হয় যে এটাকে আমরা বলি নিউরোজেনিক শক। ব্রেন তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আমরা অনেক সময় কম্পিউটারে অনেক সিগন্যাল দেওয়ার পরে কম্পিউটার হ্যাং হয়ে যায়, তো সেখানেও এই ব্রেনের স্ট্রোকের ক্ষেত্রে ব্রেন হ্যাং হয়ে যায়। তখন ব্রেন বুঝে উঠতে পারে না যে আমার কোন কাজটা করা উচিত, এবং ব্রেনের ভিতরে যে সামঞ্জস্যপূর্ণ অবস্থা সেটা থাকে না। সেই জন্য কখনোই কোনো অবস্থাতেই আপনারা রুগীকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাবেন না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা প্রথম 48 ঘন্টা রুগীকে কোনো খাদ্য দিতে চাই না। তার কারণ এখানে খাবার শ্বাসনালীতে প্রবেশ করলে অ্যাসপিরেশনের একটি ভয় থাকে, এবং স্ট্রোকের জন্য যত রোগীর মৃত্যু হয় তার চেয়ে অনেক বেশি রোগের মৃত্যু হয় এই অ্যাসপিরেশনের খাবার শ্বাসনালীতে ঢুকে যায়, তাই না? কাজেই এই ব্যাপারে অত্যন্ত সতর্ক হওয়া উচিত, এবং কিভাবে একজন ব্রেন স্ট্রোকের রোগীকে খাওয়াবেন সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া ভালো। দর্শক, ব্রেন স্ট্রোকের রোগীদের জন্য একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে ফিজিওথেরাপি, যেটাকে আপনারা কিছুক্ষণ আগে আলাপ করছিলেন। ফিজিওথেরাপি নিয়ে খুব সংক্ষেপে কিছু বলবেন? ফিজিওথেরাপি আসলে ওই ওষুধের পাশাপাশি রোগী যে অংশটা অবশ হয়ে গেল বা উইক হয়ে গেল, সেইটার ফাংশনটাকে আবার ধীরে ধীরে ফেরত আনানোর জন্য ফিজিওথেরাপির রোল খুবই বেশি। এবং একটা রোগী স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যত দ্রুত সম্ভব ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি নেওয়া উচিত। কে করবে এটা? এটা বেসিক্যালি একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানেই তার এটা করা সবসময় তো উচিত। পাওয়া যায় না, সবসময় পাওয়া না গেলে যারা ফিজিশিয়ানস আছে, অ্যাটেন্ডিং ফিজিশিয়ানস, তারাই তাকে সবসময় অ্যাফোর্ড করতে পারি না। আমরা দেখা দিতে পারি রোগীর যে অ্যাটেন্ডেন্ট আছে তার সাথে যারা আছেন তাদের পরিবারের লোকদেরকে আমরা শিখাই। দর্শক, কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজনে ব্রেন স্ট্রোকের রোগীদের জন্য কিন্তু ইনভেসিভ থেরাপি কিংবা অপারেশনেরও সুযোগ রয়েছে। আপনি জাস্ট নামগুলো বলবেন? জি, ডক্টর রাশিমুল যেটা বলছিল যে ব্রেন স্ট্রোক হওয়ার পরে তাৎক্ষণিক যদি কোনো আধুনিক যে নিউরোলজি সেন্টারে যদি এনে সিটি স্ক্যান করি, আমরা তাৎক্ষণিকভাবে বুঝতে পারবো যে এটা কি হেমোরেজিক স্ট্রোক নাকি এম্বলিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোকের চিকিৎসার ধরন এবং এম্বলিক স্ট্রোকের চিকিৎসার ধরন একদম আলাদা। যেগুলো এম্বলিক স্ট্রোক, সেখানে থ্রম্বোলাইসিস যেটা আলাপ করলেন ডক্টর শিমুল হক, এছাড়াও এন্ডোভাস্কুলার যেটা আমরা হার্টের রোগীর জন্য অ্যাঞ্জিওগ্রাম করে পিটিসিএ রিং পরিয়ে দেই, থ্রম্বোলাইজ করে দেই, এইগুলো ছাড়াও একটি অপারেশন ব্রেন হেমোরেজে অপারেশন অবস্থা ক্ষেত্রে এবং কিছু কিছু যে পরিমাণ এটার অবস্থা বুঝে বাংলাদেশে আছে, বাংলাদেশে এটা অহরহ হচ্ছে এবং রোগী উন্নতি হচ্ছে এবং ম্যাজিক্যাল উন্নতিও তো হয় কোনো কোনো ক্ষেত্রে, তাই না? আমাদের সময় একেবারে শেষ। যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে ব্রেন স্ট্রোক যখন হয় তখন রোগী তো বটেই, রোগীর আশেপাশে যারা ফ্যামিলি মেম্বার আছে সবাই একটা উৎকণ্ঠায় পড়ে যান, একটা প্যানিক অ্যাটাক হয় এবং পরবর্তীতে ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করে। কিভাবে আপনি কাউন্সেলিং করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে ব্রেন স্ট্রোকটা একটা পরিবারের জন্য একটা আসলেই একটা আঘাত শুরু। বিকজ দেখা যায় যে ব্রেন স্ট্রোক যেই বয়সে হয় একটা মানুষ, সে দেখা যায় একটা ইনকামিং সোর্স অবস্থায় থাকে, তখনই হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সেই রোগীর ফ্যামিলিকে যে আপনারা ধৈর্য ধরেন, আপনারা সঠিকভাবে চিকিৎসা নিলে অনেকাংশেই ব্রেন স্ট্রোকের রোগী ধীরে ধীরে উন্নতি লাভ করতে পারে এবং সে তার স্বাভাবিক লাইফে ফেরত যেতেও পারে। যদি সে দেখা যায় যে স্বাভাবিক লাইফে পুরোপুরি ফেরত যেতে পারছে না, তখন সেই ক্ষেত্রে রোগীর অবস্থা বুঝে তার পক্ষে সহনীয় এ ধরনের কোনো কাজ
আমরা তাদের জন্য অ্যাডভাইস দিতে পারি এবং সরকার সহযোগিতা করতে পারে জি। তাকে আবার স্বাভাবিক আমরা ইনকামিং হয়তো- অবস্থায় জি, ফেরত জি। যাওয়ার ক্ষেত্রে। অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত KM ওমর হাসান এবং ডাক্তার রাশিমুল হক রিমন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। স্বল্প পরিসরে দর্শক ব্রেন স্ট্রোক নিয়ে আমরা অনেক কথা শুনলাম আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে, আশা করি কাজে লাগবে। আমি আবার জাস্ট রিপিট করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট বা চুম্বক অংশ যেটি ছিল আজকের অনুষ্ঠানে সেটি হচ্ছে ব্রেন স্ট্রোককে প্রতিরোধ করাটাই সর্বোত্তম। আর সেই প্রতিরোধের জন্য প্রয়োজন উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের অবশ্যই উচ্চ রক্তচাপকে খুব ভালো মতো নিয়ন্ত্রণ করা। যাদের রক্তচাপ এখনো উচ্চ রক্তচাপে যায়নি তারাও যেন অবশ্যই নিজের শরীরকে এমন ভাবে মেনটেন করেন যাতে করে উচ্চ রক্তচাপ বাসা বাঁধতে না পারে। ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা খুব ইম্পর্টেন্ট। রক্তের চর্বি যাদের বেশি তাদের রক্তের চর্বিকে নিয়ন্ত্রণ করতে হবে। খাদ্যাভ্যাসকে আপনার পরিবর্তন করতে হবে। ধূমপান অবশ্যই বর্জন করতে হবে এবং ওজন যাদের বেশি তাদের ওজন কমাতে হবে। এবং পাশাপাশি যারা সেডেন্টারি লাইফ যেমন জীবনযাপন করছেন তাদের যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে, অ্যাট দি সেম টাইম যারা অতিরিক্ত কাজ করছেন, অতিরিক্ত শারীরিক এবং মানসিক পরিশ্রম করছেন তাদেরকে সেই শারীরিক মানসিক পরিশ্রমগুলোকেও একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে। বিকজ অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম, স্ট্রেস এই ব্রেন স্ট্রোকের আরেকটি অন্যতম কারণ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। থ্যাংক ইউ।